প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাপ্তাহিক পরিক্রমায় আজ আবার নবম দশম ভূগোল পঞ্চম অধ্যায়ের বায়ুমণ্ডল সম্পর্কে গত সপ্তাহের আলোচনার পরের অংশে আজকেও তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। প্রত্যাশা করছি সবাই ঘর থেকে বাইরে না গিয়ে বাসায় বইয়ের সঙ্গে সম্পর্ক রেখে এই দুঃসময় অতিবাহিত করছো। তোমাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে এবং এর কিছু গুরুত্ব ছিল। ভিন্ন স্তরে ভিন্ন রকম গুরুত্ব আছে। আমরা সেদিন দেখেছিলাম বায়ুমণ্ডলে কোন একটা স্তরে উল্কা প্রচন্ড বেগে জ্বলন্ত উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ছুটে আসে। বায়ুমণ্ডলের আয়নমণ্ডল কোন একটা স্তর সেখানে এসে সব পুড়ে যায়, বেশিরভাগই পুড়ে যায়, সব বললাম বেশিরভাগই পুড়ে যায়, যা পৃথিবীকে কোনো ক্ষতি করতে পারছে না। আবার সূর্যের অতি বেগুনি রশ্মি এবং অন্যান্য ক্ষতিকারক যে রশ্মি ওজোন স্তরে বাধা পেয়ে ফিরে যায়, পৃথিবীপৃষ্ঠে আসতে না পারায় জীবকুলের কোনো ক্ষতি হচ্ছে না। আর যদি ওই রশ্মি পৃথিবীর পৃষ্ঠে আসতে পারত তাহলে চাঁদের উপরে জমিনের মতো পৃথিবী পৃষ্ঠ সৃষ্টি হতো, এখানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া কষ্ট হতো। তো সে যাই হোক, তোমরা নিশ্চয় এখানে দেখেছ। আমরা আজকে পরের অংশ আলোচনা করব। এটাও অবশ্য তোমরা জানো, আগে পড়েছ আগে, কিন্তু আরেকটু চর্বিত চর্বণ, মানে আগে পড়েছি সে বিষয়টাকে আবার মেমোরাইজ করতে হবে, ব্রেনটাকে আবার একটু ক্লিয়ার করতে হবে। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি আবহাওয়া জলবায়ু। আবহাওয়া জলবায়ু আলোচনা করতে গিয়ে আমরা দেখি প্রত্যেক দিন আমরা মিডিয়ায় আবহাওয়া সংবাদ দেখি এবং শুনি। এটি কি জিনিস? এই আবহাওয়াটা স্থানভেদে পরিবর্তিত হয়, সব জায়গায় আবহাওয়া এক রকমের নয়। এই যে প্রত্যেক দিনের কোন একটা অঞ্চলের তাপ, চাপ, আর্দ্রতা, জলীয় বাষ্প, বায়ুমণ্ডলের বিভিন্ন পদার্থের সর্বসমেতভাবে যে তার ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমষ্টি, যেটা আমরা সার্বিকভাবে তাকে ওই অঞ্চলের আবহাওয়া বলছি। তাহলে আমরা মনে রাখবো তাপমাত্রা, তার চাপ, ওখানের বায়ুমণ্ডল আর্দ্রতা মানে মেঘ, এই বৃষ্টিপাত, কোথাও ঘূর্ণিবার্তা, ঘূর্ণিঝড়, এইরকম বিভিন্ন রকমের বিষয় আমরা দেখতে পাই প্রত্যেক দিন হর হামেশা ঘটছে। এর সার্বিক অবস্থাকে কোন একটা অঞ্চলের আবহাওয়া বলে। তাহলে জলবায়ু কি হবে? জলবায়ু বলা আছে এই আবহাওয়া ঠিক আছে, এইটির কমপক্ষে 30-40 বছরের গড় অবস্থা। তার মানে কোন একটা অঞ্চলের, কোন একটা দেশে অঞ্চল বলতে যখন বৃহত্তম অবস্থায় আমরা যাব, তখন আমরা সেই অঞ্চলটাকে একটা দেশকে একটা অঞ্চল বলি, পৃথিবীর একটা অঞ্চল। এখানকার আবহাওয়ার যে 30-40 বছরের গড় অবস্থা, তাকে আমরা জলবায়ু বলছি। তাহলে এই বিষয়টা তোমাদের ইতিপূর্বে জানা ছিল, সন্দেহ নেই। আচ্ছা, তো বইতে একটু দেখতে হবে এইগুলো আমরা কিভাবে মূল্যায়ন করি, কিভাবে করব, এদিকটা আমরা একটু মনোযোগ সহকারে শুনবো। তা হলে তোমাদের সঙ্গে আমরা প্রত্যেক সপ্তাহে প্রতিনিয়ত রুটিন মাফিক ক্লাস করছি। তোমরা যদি এই ক্লাসে সবাই নিয়মিতভাবে হাজির হয়ে ক্লাসটিকে অনুসরণ না করো, আমাদের ফলো না করো, তাহলে আমাদের এই পরিশ্রম নিরর্থক হবে, ব্যর্থ হবে, আর তোমরাই চরম ক্ষতি করবে। হতে পারে এই ক্লাসগুলো দেখার ফলে
বইয়ের সঙ্গে তোমাদের একটা সম্পর্ক, মাঝখানে আমরা একদিকে বই, তোমরা একদিকে বই, অন্যদিকে তোমরা, মাঝখানে আমরা থেকে তোমাদের একটা সেতু বন্ধন সৃষ্টি করি বইয়ের সঙ্গে। প্রত্যাশা করি তোমরা এগুলো করবে, না হলে আসলে আমরা জানা জিনিস চর্চা না থাকলেও ভুলে যাব। বন্ধুগণ, আমরা আজকে আর একটু গভীরে প্রবেশ করতে চাই। বিষয়গুলো সময়ের স্বল্পতায় আমি ইতিপূর্বেই নিয়ে নিয়েছি। সে বিষয় হচ্ছে কি, এই জলবায়ু কিছু নিয়ন্ত্রক আছে যারা, এই যে আজ কয়েকদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বিভিন্ন অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টি হচ্ছে, কোথাও জোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে, কোথাও অল্প বৃষ্টি হচ্ছে, কোথাও হালকা রোদ হচ্ছে, আবার কয়েকদিন আগে প্রচন্ড রোদ গিয়েছে, আবার হয়তো 5 দিন পরে দেখা যায় রোদ নেই। আবার দেখতে পাচ্ছি সাগরে একাধিক ছোটখাটো লঘুচাপ নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। এ থেকে এই মৌসুমী বায়ু সক্রিয়র ফলে আমাদের দেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, যা বন্যার রূপ আমরা প্রতি বছর দেখতে পারি 2-1 বার বাংলাদেশ বন্যার কবলিত হয়। তো ইতিপূর্বেই আমাদের দেশে উত্তরাঞ্চলে বন্যা শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাবা কয়েকটি ডিস্ট্রিক্টে শুরু হয়ে গেছে এই অতি বর্ষণ, ভারী বর্ষণ এর কারণে। আর এর কোন কারণ হচ্ছে, যে বাতাস উত্তর দিকে ধাবিত হয় প্রচন্ড পরিমাণে ক্লিয়ার হবে। আমি প্রত্যাশা করি তোমরা সবাই বইয়ের সঙ্গে একটু সম্পর্ক রেখে চলবে। এরপরে এই সমুদ্র হতে দূরত্ব, তার আগে আমরা এই উচ্চতার কথা আর একটু আমরা বলতে পারি। সেটা হচ্ছে যে এই উচ্চতা আমরা যখন 1000 মিটার যাব তখন আমাদের 6 ডিগ্রি তাপমাত্রা কমতে থাকবে। তো দেখা গেছে একই অক্ষাংশ সত্ত্বেও দুটি স্থানের তাপমাত্রার পার্থক্য হয়। কারণ কি? একই অক্ষাংশ অবস্থিত কিন্তু তাপমাত্রার পার্থক্য দেখা যায়। এর একটা কারণ কিন্তু রয়েছে। তার কারণ হচ্ছে কি, উচ্চতার কম বেশির কারণে। যেমন দিনাজপুর এবং শিলিং, এই দিনাজপুর এবং শিলিং একই অক্ষাংশ অবস্থিত, কিন্তু দিনাজপুরের তাপমাত্রা শিলিং অপেক্ষা অনেক বেশি, অর্থাৎ কিনা শিলিং এর চেয়ে দিনাজপুরের তাপমাত্রা বেশি। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে শিলিং অপেক্ষা দিনাজপুর বেশ, মানে যেখানে তাপমাত্রা কম ওই অঞ্চলটা বেশি উচ্চ, যেখানে তাপমাত্রা বেশি ওইটা অপেক্ষাকৃত নিচু। তাহলে আমরা জানলাম দিনাজপুরের তাপমাত্রা শিলিং অপেক্ষা একটু বেশি, অর্থাৎ কিনা দিনাজপুরের শিলিং একটু বেশি উপরে অবস্থিত। আমরা চলে যাচ্ছি সমুদ্র দূরত্ব। আমরা জানি এই সমুদ্র থেকে কাছে এবং দূরের জায়গা, এই আবহাওয়ার অনেক পার্থক্য আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। যে পরিমাণ বায়ু প্রবাহিত হচ্ছে এখানে, এই বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করছে, আমাদের কক্সবাজার, চট্টগ্রাম, এরপরে আমরা যদি উপকূল অঞ্চলের আরো ধরি, যে নোয়াখালী, আমরা মনে করলাম মংলা ইত্যাদি অঞ্চল, এইখানে এই অঞ্চলের মধ্যে যেভাবে যে বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে এখানে তাপমাত্রা যা হয়, রাজশাহী থেকে তার অনেক ব্যবধান হয়। রাজশাহী অপেক্ষা এই অঞ্চলের তাপমাত্রা অনেকটা মৃদুভাবাপন্ন হয়। ফলে এইখানে যে ঝাঁক ঘটে, এইখানে তাপমাত্রা শীত বা গ্রীষ্মে খুব বেশি পরিবর্তন লক্ষণীয় নয়, খুব বেশি পার্থক্য মনে হয় না। শীত গ্রীষ্মে এখানকার তাপমাত্রা খুব বেশি পরিবর্তিত হয় না, খুব শীত নয়, খুব গরমে এখানে অনুভূত হয় না। যেমনটি রাজশাহী অঞ্চল বা উত্তরাঞ্চলে যেমনটি হয়, এখানে ততটা হয় না। ফলে এই অঞ্চলটা আমাদের দেখা যায় একেবারে অনেকটা সমভাবাপন্ন জলবায়ু বিদ্যমান। পক্ষান্তরে রাজশাহী তথা উত্তর অঞ্চলগুলোতে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি হয়ে যায়, আবার শীতকালে তাপমাত্রা অনেক কম হয়ে যায়, অর্থাৎ কিনা শীতের সময় প্রচন্ড শীত এবং গরমের সময় প্রচন্ড গরম হয়। এটিকে বলা হচ্ছে চরম ভাবাপন্ন, মানে যেখানে যখন যেটা সেটা খুব বেশি, এটাকে বলা হচ্ছে চরম ভাবাপন্ন। বন্ধুগণ, আমরা সমুদ্রের দূরে চলে গেলাম। বায়ু প্রবাহ,
এই বায়ু প্রবাহের কথা বলতে গেলে আমাদের বলতে হবে সারা বছরের বায়ু প্রবাহ হয়, কিন্তু সারা বছর যতই বায়ু প্রবাহ হোক, যতদিন পর্যন্ত মৌসুমী বায়ু প্রবাহিত না হবে ততদিন পর্যন্ত সাধারণত তেমন ভাবে বৃষ্টিপাত পরিলক্ষিত হয় না। ফলে যখনই মৌসুমী বায়ু সক্রিয় হয় তখন বঙ্গোপসাগর থেকে আগত বায়ুতে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্প দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে যখন গিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়, ফলে এই বায়ুর মাধ্যমে যে জলীয় বাষ্প আসে এইটি দেশের উপরে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটায়, প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটায়। এ কারণে আমাদের দেশে এই সময় হলে সাধারণত বৃষ্টিপাত পরিলক্ষিত হয়, অনেক অনেক বৃষ্টি একই সময় দেখা যায়। এর মূল কারণ হচ্ছে কি, যে এই মৌসুমী বায়ু সক্রিয়র কারণ। তো আমাদের এখানে এই মৌসুমী বায়ুর কারণে সাগর থেকে যে জলীয় বাষ্প ধারণ করে এটার দ্বারা অনেক বৃষ্টিপাত হয়, অপেক্ষাকৃত অন্য অঞ্চলে ততটা পরিলক্ষিত হয় না। তোমরা একটু বইয়ের সঙ্গে একটু সহযোগিতা নিবে। এরপর আবার বলছি সমুদ্র স্রোত বা প্রবাহ বললাম, এবার সমুদ্র স্রোত। আমরা জানি সমুদ্র স্রোত দুই প্রকার আছে। সমুদ্র স্রোত দুই প্রকারের, একটা হচ্ছে উষ্ণ স্রোত আর একটা হচ্ছে শীতল স্রোত। এখন যদি কোনো ভূভাগের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাহলে ওই এলাকায় সমুদ্রের কাছাকাছি যে স্থলভাগ থাকে ওখানের আবহাওয়া অনেকটা উষ্ণ হয়। আবার যদি কোনো অঞ্চলের পাশ দিয়ে একটা শীতল স্রোত প্রবাহিত হয় তাহলে স্থল কাছাকাছি সাগরের যে শীতল স্রোত প্রবাহিত তার কাছাকাছি অঞ্চল যেখানে আছে, যে দেশের যে মধ্যে যে অংশ আছে সেখানে তাপমাত্রা অনেকটা কমে যায়, অনেকটা শীতল হয়। আমরা দেখেছি আমেরিকা যুক্তরাষ্ট্রের কথাই বলি, আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ওখানে আমরা দেখছি কিছু উষ্ণ উপসাগরীয় স্রোত আছে, যে স্রোতের কারণে ওই অঞ্চলটা অনেকটা উষ্ণ থাকে। আবার যদি আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে আসি, যুক্তরাজ্যে, তাহলে আমরা দেখবো নরওয়ে, সুইডেন এই এলাকায় এই পাশ দিয়ে একটা উষ্ণ স্রোত প্রবাহিত হয়, ফলে এই অঞ্চলটাও তাপমাত্রা অনেকটা বেশি থাকে। পক্ষান্তরে ল্যাব্রাডর স্রোতের কারণে আমেরিকা যুক্তরাষ্ট্রের মানে উত্তর আমেরিকার উত্তর অংশে গ্রিনল্যান্ডের ঠিক পশ্চিম পাশে এইখান দিয়ে শীতল স্রোত প্রবাহিতর কারণে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলটা অনেক ঠান্ডা অনুভূত হয়। তোমরা আর একটু বই দেখবে, সহজ হয়ে যাবে। ফলে সমুদ্র স্রোত আমাদের এই জলবায়ুকে বিশেষভাবে এভাবে প্রভাবিত করে, কোথাও উষ্ণ কোথাও আবার ঠান্ডা বা শীতল রাখে। আমরা জানতেছি পর্বতের অবস্থান। আমরা জানি আমাদের দেশের উত্তরে আছে, পূর্ব দিকে আছে, দক্ষিণ পূর্ব দিকে আছে, পাহাড়ের অবস্থান আছে। কিন্তু বঙ্গোপসাগর থেকে যে বায়ুটা, এই যে মৌসুমী বায়ুর কথা বলছিলাম, এটি প্রবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ধারণ করে এবং যখনই দেশের উপর দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয় তখন হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে হিমালয় পর্বতের এই দিক যেদিক থেকে যাচ্ছে এদিকেই নেপাল, বাংলাদেশ, ভারত এইসব দেশে প্রচুর বৃষ্টিপাত আমরা দেখতে পাই। এই বায়ু ওই পাহাড়ে বাধা পাওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। কিন্তু আমরা আবার দেখেছি যে মধ্য এশিয়া থেকে শীতকালে যে শুষ্ক বাতাস মধুসূদন অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়ে আসে, ওটা আবার ওই পাহাড়ে হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়। ফলে আমাদের এই বাংলাদেশ বা ভারতের এই অঞ্চলটা ততটা শীত অনুভূত হয় না। আমরা চলে যাচ্ছি পর্বতের অবস্থান দেখলাম। আমরা এবার যাবো ভূমির ঢাল। সূর্য তার নিজস্ব অবস্থানে থাকছে, কিন্তু পৃথিবী ঘূর্ণনের ফলে বিভিন্ন সময় পৃথিবীর ভিন্ন অংশ সূর্যের দিকে অবস্থান করে। ফলে পৃথিবীর সুউচ্চ যে ঢালগুলো আছে কোন কোন অঞ্চলে, সেখানে ওই ঢালের পরে সূর্যের রশ্মিটা একবারে ওর উপরে এসে লম্বভাবে খাড়াভাবে কিরণ দিতে পারে।
ওখানে যদি খাড়াভাবে কিরণ এবং অনেক উচ্চভূমি হয়, তাহলে এইখানে এই যেমন এখানে জমিন বা মাটি উত্তপ্ত হচ্ছে, উষ্ণ হয়ে যাচ্ছে, তেমনি ওখানে বায়ুমণ্ডল অনেকটা তপ্ত হয়ে যায়। পক্ষান্তরে ওই ঢালের বিপরীত পাশে কখনো কখনো সূর্যের আলো পাচ্ছে না, কখনো কখনো পাইলেও অনেক তীর্যকভাবে যা যায়, তাতে ওই অঞ্চলটা তো উষ্ণ হয় না, ফলে ওই অঞ্চলটা অনেকটা ঠান্ডা অনুভূত হয়, এতটা গরম হয় না। এইভাবে ভূমির ঢালও আমাদের এই জলবায়ুকে বিশেষভাবে নিয়ন্ত্রিত করে। আমরা দেখতেছি মৃত্তিকার গঠন। মৃত্তিকা মানে মাটি। পৃথিবীর সব জায়গার মাটি সমান নয়, মাটি তো বিভিন্ন প্রকার আছে, তোমরা পড়েছো কৃষি বিজ্ঞানে, আমি ওইটা নিয়ে কথা বলতে যাচ্ছি না। এই মাটির গঠনের উপরে তাপমাত্রা অনেকটা নির্ভর করে। যেমন কোনো অঞ্চলে যদি বালুকাময় হয়, মাটি যদি বালি মাটি হয়, মানে বালুকাময় হয়, ধরে নাও সেটা মরুভূমি অঞ্চল কথা আমরা ভাবি, সেখানে প্রচুর বালু আর বালু, কোথাও আমাদের অন্য ধরনের কোনো মাটি আমরা দেখতে পাই না। ওখানে সূর্যের আলো পড়লে ওই বালু মাটি বেশ সময় তাপ ধরে রাখতে পারে না, তবে খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়, খুব তাড়াতাড়ি তাপ গ্রহণ করে এবং খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, কিন্তু ওই তাপটা ধরে রাখতে বেশ সময় পারে না। দিনের বেলায় এর কারণে বালুকাময় মরুভূমি অঞ্চল বেশি উত্তপ্ত হয়, অনেক গরম হয়ে যায়। পক্ষান্তর রাত্রে বেলায় খুব তাড়াতাড়ি তাপ ছেড়ে দিয়ে আবার খুব ঠান্ডা হয়ে যায়। যেমন দিনের বেলায় প্রচন্ড গরম পড়ে, তেমনি মরুভূমির ওইসব অঞ্চলে বালুকাময় মাটি যেখানে দেখতে পাই, বালুকাময় মৃত্তিকা সমৃদ্ধ অঞ্চলগুলোয় রাত্রের বেলায় অনেক ঠান্ডা পড়ে, গরমকালও প্রচুর ঠান্ডা পড়ে, যেহেতু ওখান থেকে খুব তাপ ধরে রাখতে পারে না, তাপ ছেড়ে দেওয়ার পর ওরা শীতল হয়ে যায়, ওটা ঠান্ডা পড়ে। আমরা লক্ষ্য করব যে বালুকাময় কিভাবে দিনের বেলা উত্তপ্ত হচ্ছে, রাতের বেলায় কিভাবে ঠান্ডা বা শীতল হয়ে যাচ্ছে। বন্ধুগণ, আমরা চলে যাচ্ছি বনভূমির অবস্থান। এই বনভূমির অবস্থান আমাদের এই জলবায়ুকে বিশেষভাবে প্রভাবিত করে, বিশেষভাবে। এই জন্য বলা হচ্ছে বেশি বেশি করে গাছ লাগানোর কথা বলা আছে, এবং কোন একটা দেশের তার জলবায়ু আবহাওয়া নিয়ন্ত্রণের জন্য 25% বনভূমি থাকা আবশ্যক, একথা বলা হচ্ছে। কিন্তু আমাদের সেই পরিমাণ বনভূমি নেই। আমরা বিভিন্ন কারণে প্রাকৃতিক জঙ্গলগুলো কেটে কেটে উজাড় করে ফেলে সেখানে আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করছি। এই কারণে আমাদের বনভূমি উজাড় হয়ে যাচ্ছে এবং সারা পৃথিবী মরুকরণ শুরু হয়ে গেছে। আমাদের প্রতিনিয়ত একটা গাছ কাটার পূর্বে 2টো গাছ লাগাইতে হবে বলা আছে। এটি এই জন্য যে ওই যে অঞ্চলে গাছপালা বেশি আছে, ওই অঞ্চলে ওই গাছপালা প্রতিনিয়ত প্রচ্ছেদন চলে, ওখানে সালোক সংশ্লেষণ হয়, ওখানে প্রচ্ছেদন হয়। এই প্রচ্ছেদন ফলে মূলের সাথে যে পরিমাণ বা পানি বা খাদ্যরা শুষে নেয়, এর অনেক অংশ, অতিরিক্ত অংশ একবারে বাষ্প আকারে বায়ুমণ্ডলে বেরিয়ে যায়, এবং এটা বায়ুমণ্ডলে গিয়ে জলীয় অংশ ঘনীভূত হয়ে মেঘের রূপ লাভ করে। মেঘ থেকে ওটা তাপ গ্রহণ করে বৃষ্টি হয়ে ঝরে পড়ে ওই যে অঞ্চলে গাছপালা আছে ওখানে বৃষ্টিপাত সংঘটিত হয় বা হতে পারে। কিন্তু যে অঞ্চলে গাছপালা নেই সেই অঞ্চলে এটা কিন্তু হয় না। ফলে এই বৃক্ষ সমৃদ্ধ বন জঙ্গল বেষ্টিত অঞ্চলগুলো সাধারণত অনেকটা শীতল থাকে। পক্ষান্তরে যে অঞ্চলে এই বৃক্ষ নেই, গাছপালা সমারোহ কম, সে অঞ্চলে অপেক্ষাকৃত গরম থাকে। তাহলে তো আমরা বুঝতে পারছি যে যেখানে গাছপালা বেশি সেখানে প্রচ্ছেদন হচ্ছে, সেখানে বায়ুমণ্ডলে অক্সিজেন বাষ্পাকারে, জলীয় বাষ্প বাষ্পাকারে বায়ুমণ্ডলে আসছে, ঘনীভূত হয়ে মেঘের রূপ লাভ করছে এবং কিছু বৃষ্টিপাত হয়। যদি কিনা ন্যাচারাল প্রাকৃতিকভাবে সাগরের জলীয় বাষ্প থেকে বৃষ্টি না হয়, তা হলেও এই প্রচ্ছদনের মাধ্যমে সেখানে হালকা কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সঙ্গত কারণে ওখানে আবহাওয়া ঠান্ডা থাকে, আর যে অঞ্চলে নেই ওখানে হাওয়া অপেক্ষাকৃত শুষ্ক থাকে। আবার বলা হয়েছে যেমন আমাজন গভীর বনের কথা বলা হয়েছে, দেখো দিনের বেলা ওখানে নিচে সূর্যের আলো পৌঁছায় না। এভাবে গাছপালা বেশি থাকলে আমাদের বাড়িতে আমরা লক্ষ্য করেছি, বড় গাছ থাকলে সেই গাছের নিচে লোকের বসে ছায়া থাকে, রৌদ্রের সময় ছায়া থাকে, সেখানে সূর্যের আলো নিচে পৌঁছায় না, ওখানে এই কারণে ঠান্ডা থাকে। ফলে বৃহত্তম এলাকা ব্যক্তি যদি গাছপালার সমাহার দেখতে পায়, তাহলে বিস্তীর্ণ এলাকা জুড়ে
সূর্যের আলো মাটিতে পৌঁছাইতে না পারায় ওখানের হাওয়াটা অনেকটা ঠান্ডা থাকে, যেটা আমাদের এই জলবায়ুকে বিশেষভাবে পরিবর্তিত করে। এবং যে অঞ্চলে গাছপালা নেই, আমাদের রাজশাহী অঞ্চল, উত্তর বাংলায় এমন গাছপালা সমারোহ দেখতে পাওয়া যায় না। এই কারণে অঞ্চলগুলো মরুকরণ শুরু হয়ে গেছে, যে কারণে ওই অঞ্চল গ্রীষ্ম মৌসুম আসার আগেই প্রচন্ড গরম শুরু হয়ে যায়। কারণ আমরা জানি স্থলভাগ জলভাগ অপেক্ষা তাড়াতাড়ি উত্তপ্ত হয় এবং আবার রাত্রের বেলায় তাড়াতাড়ি তাপ ছেড়ে দিয়ে আবার শীতল হয়। কিন্তু সেই শীতলতা বেশি সময় স্থায়ী হয় না, সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে আবার উত্তপ্ত হয়ে যায়। সঙ্গত কারণে ভিন্ন অঞ্চলে অবস্থার পরিপ্রেক্ষিতে তাপমাত্রার পার্থক্য পরিলক্ষিত হয়। এইভাবে আমাদের এই জলবায়ু এই নিয়ামকগুলো, এখানে 9টা নিয়ামক রয়েছে, এইগুলো আমাদের জলবায়ুকে নিয়ন্ত্রিত করে। অক্ষাংশ, উচ্চতা, সমুদ্রের দূরত্ব, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মৃত্তিকার ধরন, বন ভূমির অবস্থান। তো শিক্ষার্থীবৃন্দ, এগুলো তোমরা তোমাদের পাঠ্য বইটা খুলে দেখতে পাবে। আমি যেগুলো লিখেছি সেগুলো সবই তোমাদের বইতে তোমরা খুঁজে পাবে। খুঁজে পেয়ে আমি প্রত্যেকটা সম্পর্কে আমি কিছু ব্যাখ্যা করেছি। এর কিছু পুরোটাই করা সম্ভব না, সময়ের আমাদের সীমাবদ্ধতা রয়েছে। সঙ্গত কারণে তোমরা একটু বই দেখবে, বই দেখলে বাকিটা তোমাদের নিশ্চয়ই অসুবিধা থাকবে না। আর যদি কারো কোথাও কিছু থাকে অসুবিধা, তাহলে আমাদের সঙ্গে তোমরা কমেন্টস করে জানিয়ে দিও কোথায় কি সমস্যা। পরবর্তী দিন সেই অংশটুকু নিয়ে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলবো। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মাস্ক ছাড়া ঘরের থেকে বাইরে যাবে না। কারণ বাংলাদেশ এখন দ্বিতীয় ওয়েভে চলছে। এই দেশে বর্তমান ইন্ডিয়ান যে ভাইরাসের কথা ছিল ডেল্টা, সেই ডেল্টা শুরু হয়ে গেছে। আমরা কিন্তু এখন ভীষণভাবে বিপদের মধ্যে, ঝুঁকির মধ্যে আছি। তোমরা সাবধান থাকবে, পরিবার পরিজনকেও বলবে সবাই যেন সযত্নে সুরক্ষিত থাকে, স্যানিটাইজার ব্যবহার করবে এবং মাস্ক ব্যবহার করে এভাবেই ঘর থেকে বের হবে। ধন্যবাদ সবাইকে।